ড্রামার শুরুতে আমরা বড় একটা ঘূর্ণিঝড় দেখি যেটা সবকিছু ধ্বংস করে দিয়েছিল। তখন আমরা আমাদের ফিমেলের জিয়াকে দেখি, ওর অবস্থাও খুবই খারাপ ছিল। আর ওর উপরে অনেক পাথর পড়েছিল, যার কারণে ওর বডি থেকে অনেক ব্লাড বের হচ্ছিল। অন্যদিকে আমরা আমাদের ড্রামার মেইন লিড শাওকে দেখি, ওর অবস্থাও তো আরো বেশি খারাপ ছিল। আর ও ঠিক চিয়ার কিছু দূর পাশেই ছিল। চিয়া তখন ওকে বলছিল, আমার অনেক ভয় লাগছে। শাও বলে, চিন্তা করো না, কেউ আমাদের হেল্প করতে চলে আসবে। আর ও এগুলো বলে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তো সিন এখানে কাট হয়। আর আমরা 5 বছর পর দেখি যেখানে আমরা শাওকে দেখতে পাই, ও তোর কাজ করতে যাচ্ছিল। যখন ও চোখ থেকে চশমাটা খুলে, তখন আমরা বুঝতে পারি ও ব্লাইন্ড, মানে চোখে দেখতে পায় না। এরপর ও যখন লিফটে করে যাচ্ছিল, তখন ওর সাথে জিয়ার দেখা হয়, কিন্তু ওকে চিনতে পারে না। এটা কেন তা আমরা পরেই জানতে পারবো। জিয়া এখানে শাওকে দেখিয়ে বলছিল, এই কেমন মানুষ যে দিনে সানগ্লাস পরে ঘুরছে, কিন্তু যখনই ওর স্টিক দেখতে পায়, ওর ভুলটা বুঝতে পারে। ও বলছিল, আমিও না একটু বেশি বলি, বেচারা চোখে দেখতে পায় না। কত সুন্দর একটা ছেলে, হ্যান্ডসাম, গুড লুকিং, পারফেক্ট বডি, যার জন্য ওর চোখ হারিয়েছে, তার মোটেও ভালো হবে না। ও তো এসব কিছু মনে মনে একা একাই বকবক করছিল। তখনই হঠাৎ লিফটটা খারাপ হয়ে যায়, যেটা দেখে ও তো ভয় পেয়ে শাওকে জড়িয়ে ধরে। শাও বলে, কি হয়েছে? চিয়া বলে, লিফট খারাপ হয়ে গেছে আর সব অন্ধকার হয়ে গেছে। শাও তখন ওর ফোনের লাইটটা জ্বালায় আর জিয়াকে ওর থেকে দূরে সরানোর ট্রাই করে, কিন্তু ও তো যাচ্ছিলই না। তখন শাও বলে, আমি লাইট অন করেছি। যেটা শুনে ওর থেকে দূরে সরে যায় আর বলে, সরি, আসলে আমি অন্ধকার ভয় পাই। শাও বলে, চিন্তা করো না, আমি আছি এখানে। ওর আওয়াজ শুনে জিওকে চিনতে পারে যে এরকমের ভয়েস তো আমি রেডিওতে শুনতে পাই, যার নাম লি। আসলে লি হচ্ছে শাও, আর ও একজন ফেমাস ভয়েস আর্টিস্ট। ওরা তো এখানে অনেকক্ষণ যাবত আটকে ছিল, এখন পর্যন্ত কেউ ওদেরকে হেল্প করতে আসেনি, কারণ ওদের ফোনে কোনো সিগন্যাল ছিল না। এর ফলে শাওর অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়, যার কারণে ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে। যেটা দেখে জিয়া তো খুবই ভয় পেয়ে যায়। ও এখানে ওকে উঠানোর অনেক ট্রাই করে, কিন্তু ও তো ওঠে না। তো পরে সিনে দেখি রেস্কিউ টিম এসে শাওকে ওখান থেকে নিয়ে হসপিটালে যায়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, ওই দিন শাওর নাম জিজ্ঞাসা করেছিল, কিন্তু ওর অবস্থা খুবই খারাপ থাকায় ও নাম বললে শাওর নাম শুনতে পায় না। সেম আজকেও ওটাই হয়েছে। ওদের আবারও দেখা হয়েছে, কিন্তু কেউ কারো নামটাই জানতে পারলো না। এরপর জিয়া বাড়িতে আসে, তখন আমরা জানতে পারি আসলে জিয়াও ওই দুর্যোগে ওর একটা পা হারিয়েছে। এখানে ওর ফ্রেন্ড ইয়ানোকে জিজ্ঞাসা করছিল, তোমার আসতে এত কেন দেরি হয়েছে? আমি তো পুলিশকে ফোন করতেই যাচ্ছিলাম, এর মধ্যেই তুমি এসে পড়েছো। জিয়া বলে, আমি লিফটের মধ্যে ফেসে গেছিলাম, হঠাৎ ওটা খারাপ হয়ে গেছে। ইয়ান এটা শুনে বলে, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ও বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। আর শোনো, আজকে আমি কার সাথে লিফটে আটকা পড়েছিলাম জানো? আমার ফেভারিট ভয়েস আর্টিস্ট মিস্টার লি এর সাথে। এটা শুনে ওর ফ্রেন্ড তো অবাক। ও বলছিল, তুমি সত্যি বলছো তো? ও বলে, হ্যাঁ। ইয়ান বলে, ও দেখতে কি হ্যান্ডসাম, আর ওর বডি কেমন? জিয়া বলে, অনেক সুন্দর আর ও অনেক হ্যান্ডসাম, কিন্তু একটাই, ও ব্লাইন্ড, চোখে দেখতে পায় না। ইয়ান বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তার মানে তুমিও আর বেশি দিন সিঙ্গেল লাইফে থাকতে পারবে না। ও বলে, ফালতু কথা বন্ধ করো, আমি এখন এগুলোর ভিতরে ঢুকতে চাই না। এখন আমার একটাই উদ্দেশ্য, অনেক টাকা ইনকাম করে ক্যানপাকে ভালো একটা লাইফ দেওয়া, যাতে উনি লাস্টে যে কদিন বেঁচে আছে ভালোভাবে বাঁচতে পারে। অন্যদিকে আমরা শাওকে দেখি, যে নিজেকে একটা রুমের ভিতরে বন্দি করে রেখেছিল। তখন ওর কাছে একটা মেইড আসে কিছু খাবার নিয়ে। উনি বলছিল, তুমি কাল থেকে কোনো কিছু মুখে দেওনি, প্লিজ এগুলো খেয়ে নাও। ও বলে, না, আমি খাবো না। যেটা শুনে মেইড বলে, আপনি আবারও নিজেকে বন্দি করে নিলেন। ও বলে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমি একা থাকতে চাই। যেটা শুনে উনি না চাইতো ওখান থেকে চলে যায়। শাও তো কালকে ঘটনার জন্য নিজেকেই দায়ী করছিল। ওর মনে হচ্ছিল ও যে জায়গায় যায় ওখানেই বিপদ হয়। তখন ওর জিয়ার কথা মনে পড়ে। ও 5 বছর আগে ওকে বলেছিল যে ও জানি কোনো সময় নিজেকে দোষী ভাবে না, আর ও সবসময় ওর পাশে থাকবে। তা বলে, আমি আর কত নিজেকে এভাবে আটকে রাখবো, আর পারছি না। এরপর ওর মনে আবারও সাহস আসে, আর ও রুম থেকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তা আবার কিছু ছাড়াই। মেয়েটাকে এমনটা করতে মানা করছিল। ও বলে, না, আমি যাবই। অন্যদিকে আমরা জিয়াকে দেখি, ওর বসের সাথে কাজ নিয়ে কথা বলছিল। এরপরও যখন ওখান থেকে বের হয়, তখন অফিসের কিছু কলিগ ওকে দেখে বাজে বাজে কথা বলে, যে হয়তো ওর সাথে বসের কোনো পরকীয়া আছে, আর না হয় সবসময় ওকে কেন বস ডাকে। জিয়া হয়তো এইসব কথা শুনে খারাপ লাগে, কিন্তু ও কিছু বলে না। ও বলছিল, আমি জানি আমি ঠিক আছি, তাহলে আমি অন্যের কথায় কেন কান দিব। এরপর ওর কাজ করতে থাকে। অন্যদিকে আমরা শাওকে দেখি, ও তো জিয়ার কোম্পানিতে ওর বসের সাথে দেখা করতে আসে। আসলে এ হচ্ছে ওর ফ্রেন্ড শাও। তখন ওকে বলে, আমি ওই লিফটের মেয়েটার ব্যাপারে জানতে চাই, তুমি আমাকে একটু হেল্প করো।
ওর ফ্রেন্ড বলে তুমি তো আগে কোনো মেয়ের প্রতি এত ইন্টারেস্ট দেখাতে না, হঠাৎ কি হয়েছে তোমার? ও বলে কারণ আমার মনে হয় ওই মেয়েটাই যাকে আমি 5 বছর ধরে খুঁজছি, প্লিজ তুমি ওর ব্যাপারে আমাকে একটু বলো। এটা শুনে জিয়ার বস ওর ব্যাপারে সবকিছু বলে যে ওর নাম জিয়া আর ও আমাদের কোম্পানিতে একজন ভয়েস আর্টিস্ট। আমার মনে হয় না তুমি যাকে খুঁজছো জিয়াই ওই মেয়েটা। আসলে দুর্যোগের সময় অনেক মানুষই মারা গেছিল। ও বলে না, ও মরতে পারে না, ও মরেনি। আমরা প্রমিস করেছিলাম যে আমরা একসাথে বাঁচবো। আমি যখন বেঁচে আছি তার মানে ও নিশ্চয়ই বেঁচে আছে। ওর ফ্রেন্ড তো এর জন্য ওর কাছে মাপ চাই। ও বলে আমি ওটা বলতে চাইনি। এরপর ও যখন ওখান থেকে যাচ্ছিল তখন জিয়া ওর সাথে ধাক্কা খায়। ও পড়ে যাচ্ছিল বাট ওকে ধরে ফেলে। শাহ বলে তুমি ঠিক আছো তো? ও বলে হ্যাঁ। তখন জিয়া ওকে লি বলে ডাকে। এটা শুনে ও বলে তুমি ওকে চিনে ফেলেছো? জিয়া বলে আমি তো প্রত্যেকদিন রাতে তোমার ভয়েস শুনে ঘুমাই, আমি তোমার অনেক বড় ফ্যান। শাহ বলে তুমি আমাকে পছন্দ করো? এটা শুনে ও তো অবাক। ও বলছিল আমি কি বলে দিলাম। তখন ওখানে শাওয়ার ফ্রেন্ড মানে জিয়ার বস আসে, তাকে দেখে জিয়া ওখান থেকে ওর একটা কলিগ মানে হানির সাথে চলে যায়। যেটা দেখে ওদের বস বলে নিশ্চয়ই এদের মধ্যে কিছু চলছে। এটা শুনে শাওয়ার তো মোটেও ভালো লাগে না। রাতে জিয়া তো রেডিও চালু করে ওর ভয়েস শোনার জন্য। ও তো শাওয়ার ভয়েস শুনে ও স্বপ্নের মধ্যে চলে যায় যেখানে ওকে কিস করছিল। পরের দিন যখন ও ঘুম থেকে উঠে ও তো এসব কিছু ভেবে অনেক ব্লাশ করতে থাকে। এরপর ও যখন কোম্পানিতে আসে তখন ওর বস ওকে বলে যে তোমার প্রমোশন হয়েছে। এটা শুনে ও তো অনেক খুশি হয়। এরপরে ভিতরে এসে শাহকে বলে তোমার কাজ হয়ে গেছে। তো এখানে আমরা জানতে পারি ওর প্রমোশন আসলে করেছে ও। তখন ওর ফ্রেন্ড বলে ঠিক আছে এখন তুমি এই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দাও। ও বলে আমি ব্লাইন্ড দেখতে পারি না, এভাবে না পড়ে কিভাবে সাইন করব, যদি তুমি এর ফায়দা তুলে নাও। ও বলে দেখো আমি অমন পারসন না। শাহ বলে আসলে আমি মজা করছি। এরপর ও সাইন করে দেয়। ও মনে মনে বলছিল আমার তোমার কাছে আসার জন্য এই একটাই রাস্তা ছিল, এই কারণে আমার প্রতিদিন তোমার সাথে দেখা হবে। এদিকে জিয়া একটা মেয়েকে দেখতে পায়, ওকে দেখে বলছিল কত সুন্দর মেয়েটা। তো কিছুক্ষণ পর ও শাওকে ওখানে দেখতে পায়, যাকে দেখে ও তো মনে মনে খুবই খুশি হয়। ও তখন ওকে হাই বলে। শাও বলে তুমি জানো আমাদের নিউ কন্ট্যাক্টের ব্যাপারে? ও বলে হ্যাঁ আমি জানি, কিন্তু ও তো এটা জানে না যে ওর কন্ট্যাক্ট আসলে ওর সাথে হয়েছে। শাও বলে ঠিক আছে এখন তুমি যাও, আর রাতে তোমার সাথে আমার দেখা হবে কারণ তুমি এখন আমার সাথে রেডিওর সাথে কাজ করবে। এটা শুনে ও তো অনেক খুশি হয়। ও বলে আমি এখনই আসছি রেডি হয়ে। আরো ওখান থেকে চলে যায়। এরপর দেখি শাওতো ড্রেস আপ চেঞ্জ করে আর ওকে জিজ্ঞাসা করে যে কেমন লাগছে আমাকে। লান বলে কি হয়েছে তোমার, তুমি তো আগে এমন ছিলে না, মনে হচ্ছে তুমি শোতে না কোনো ব্লাইন্ড ডেটে যাচ্ছ। এদিকে আমরা জিয়াকে দেখি ও তো ওয়ানকে পুরাই মাতাল হয়ে যায়। এখানে তো হানুকে সামলাচ্ছিল। তখন ও শাওকে ওখানে দেখতে পাই, যেটা দেখে ওকে তাড়াতাড়ি আর কাছে নেয় আর ওকে জড়িয়ে ধরে। এটা দেখে ও জিয়াকে নিয়ে আর গাড়িতে উঠে। তখন জিয়ার কাঁধে মাথা রাখে। ও বলছিল মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি, এখন কি তুমি আমার স্বপ্নের মতোই ভ্যানিশ হয়ে যাবে? ও বলে না আমি কোথাও যাব না। তখন জিওকে কিস করে, যেটা দেখে ও তো একটু অবাক হয় কিন্তু অনেক খুশি হয়। এরপর ওকে বলে আমি একসময় খুবই ডিপ্রেশনে চলে গেছিলাম, আমার রাতে ঘুম আসতো না, তখন থেকে আমি তোমার শো দেখা শুরু করি আর তখন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। ও তো এখানে অনেক কথা বলছিল যেগুলো ওকে নিয়ে ফিল করে। সব এটা দেখে বলছিল এই তো আমাকে পছন্দ করে না, আমার ভয়েসকে পছন্দ করে, যেটা ভেবে ও তো একটু আপসেট হয়। এরপর ওকে বাসায় নিয়ে আসে। যখন ওর জুতো খুলছিল তখন ও বুঝতে পারে যে ওর একটা পা নেই। এটা দেখে ও তো খুবই অবাক হয়। ও বলছিল এই লাইফে এত কিছু হয়েছে তারপরও এ কত খুশি। তখন মেয়েট ওকে বলে আসলে এর মেয়েট কম হবে, বাবার মতোই বেশি। উনি বলছিল এখনো যে তোমার সার্জারি করে নেওয়া, আজকে যা অবস্থা হয়েছে এগুলো তো ফিউচারে হতে পারে, এখন আমি আছি পরে তো আর আমি থাকতেও না পারি, তখন তুমি কি করবে? ও বলে না আমি এটা করতে পারবো না। এরপর আবারও আমি আমার কনফিডেন্স হারিয়ে ফেলবো। পরের দিন সকালে দেখি ওর যখন ঘুম ভাঙে ওই রুমটাকে ভালোভাবে দেখে বলছিল এটা তো আমার বাসা না, তাহলে আমি কোথায়? তখন ওর কালকে রাতের সব কথা মনে পড়ে, যে ও শাওর সাথে কি কি করেছে এগুলো মনে করে। ও তো খুবই লজ্জা পায়। ও বলছিল এখন আমি কিভাবে ওকে ফেস করব, না আমি পারবো না। আর ও ওখান থেকে চুপি চুপি চলে যায়, যেটা শাও বুঝতে পারে, তাই ওকে আটকায় না। এরপরও কোম্পানিতে আসে। কোম্পানিতে তো একটা মিটিং হচ্ছিল আর ওখানে শাও ছিল। মিটিং শেষে শাওকে আর কাছে ডাকে, যে এটা শুনে আর কাছে যায় আর ওকে টিচার বলে ডাকে, যেটা শুনে ও বলে তুমি আমাকে আমার নাম ধরেই ডাকতে পারো।
এসব টাকার কোনো প্রয়োজন নাই। জিয়া এটা শুনে ভাবে এ তো আমার সাথে নর্মালি কথা বলছে, তার মানে রাতে যা কিছু হয়েছে ও ওসব কিছু ভুলে গেছে। এরপর ও তো ওকে স্টুডিওতে আনে। ও তো এখানে ওর এমন ভাবে কেয়ার করছিল যেমনটা ওর মেড আঙ্কেল ওর জন্য করে। এরপর ওরা তো ভয়েস দিতে শুরু করে। এখানে তো ওদের দুইজনের ভয়েসই ডিরেক্টরের অনেক পছন্দ হয়। ভয়েস শেষে শাওর ভয়েসের অনেক প্রশংসা করে যে তোমার ভয়েস খুবই ভালো আর তোমার বলার স্টাইলও অনেক ভালো। টিয়া এটা শুনে খুশি হয়। তো সিন এখানে কাট হয়। পরের সিনে আমরা হানকে শাওয়ের সাথে দেখি। ও তখন ওকে জিজ্ঞাসা করে তুমি কি ওকে পছন্দ করো? ও বলে না, ও তো 5 বছর ধরে একটা ছেলেকে পছন্দ করে। শাও এটা শুনে খুশি হয়। এরপরও ক্যালকুলেশন করতে থাকে আর বুঝতে পারে যে জিয়াই ওকে ভালোবাসে, কারণ 5 বছর আগেই ওর সাথে ওর দেখা হয়েছিল। আর ওই মেয়েটা ওই রাতে দেখি ও ঘুমাচ্ছিল, তখন ওর গ্র্যান্ডমাকে কল দেয়। উনি বলছিল তোমার তো মনেই নেই যে তোমার একটা গ্র্যান্ড মা আছে। এটা শুনে ও বলে আমি তোমাকে কল করেছি, মেসেজ করেছি, তুমি তো কোনো রেসপন্সই করোনি। গ্র্যান্ডমা বলে আচ্ছা আমি দেখিনি, এজন্যই কোনো জবাব দিতে পারিনি, তার জন্য সরি। আসলে আমরা এখানে জানতে পারি যে গ্র্যান্ডমার অনেক বড় একটা অসুখ হয়েছে, যেটা উনি জিয়ার থেকে লুকাচ্ছে। এরপর উনি জিয়াকে বলে আমি বুড়ো হয়ে গেছি আর তোমার সাথে সব ক্লাসমেটরা বিয়ে করে নিয়েছে, এখন বলো তুমি বিয়েটা করবে কবে? ও বলে গ্র্যান্ডমা এসব কথা বাদ দাও, এখন আমি টাকা ইনকাম করতে চাই যাতে তুমি আর আমি ভালোভাবে থাকতে পারি। কিন্তু গ্র্যান্ডমার মুখে তো একটাই কথা ছিল, যেটা শুনে ও কোনোভাবে বাহানা দিয়ে কলটা কেটে দেয়। পরের দিন দেখি ও যখন বাইরে বের হয় তখনও জানতে পারে যে শাও ওর বাসার পাশেই থাকে। ও তখন ওর বাসার ভিতরে ওই মেয়েটা আর সাথে একটা বাচ্চাকে ঢুকতে দেখে, যেটা দেখে ও ভেবে নেয় হয়তো এই মেয়েটা শাওয়ের ওয়াইফ আর এই বাচ্চাটাও ওদেরই। ও দোকানে শাওকে ভুল বুঝে নেয়। এরপর থেকে ও শাওকে সবসময় ইগনোর করতে থাকে, যেটা দেখে ওর তো খুবই খারাপ লাগে। ও বলছিল জিয়া কেন আমাকে ইগনোর করছে। এদিকে আমরা হানকে জিয়ার সাথে দেখি। হান তখন ওকে বলছিল তুমি আমার ফিলিংস কেন বুঝতে আছো না? সবাই বুঝতে পারে যে আমি তোমাকে ভালোবাসি, আমারও মনে হয় তুমিও এটা বুঝতে পারো, তাও না বুঝার ভান করো। এটা শুনে ওকে কিছু বলতে যাবে তখন দূর থেকে আমরা শাওকে দেখতে পাই। ও তো ওদের সব কথাই শুনতে পায়। ও তখন ইচ্ছা করে ওর হাতের স্টিকটা ফেলে দেয় আর জিয়াকে জোরে জোরে ডাকে। ও পড়ে যাচ্ছিল, তখন ও এসে ওকে ধরে ফেলে। শাও বলছিল আমি একটা গাছের সাথে ধাক্কা খেয়েছি, তখন স্টিকটা আমার হাত থেকে পড়ে গেছে। এমন সময় আমি তোমার আওয়াজ শুনতে পাই, এজন্য আমি তোমার কাছে আসি আর তোমাকে ডাক দেই। জিয়া বলে ঠিক আছে আমার সাথে চলো, আমি তোমাকে বাসায় দিয়ে আসছি। এরপর ওকে নিয়ে ওখান থেকে চলে যাই, যেটা দেখে হানুর তো প্রচুর রাগ উঠে। এদিকে ওকে বাসায় পৌঁছে দিয়ে কোনো একটা বাহানা মেরে আবার ওখান থেকে পালাই। তখন হানুর কাছে আসি আর শাওকে বলে তুমি জিয়া থেকে দূরে থাকবে, এটাই তোমার জন্য ভালো হবে। ও বলে তুমি আমার সাথে চ্যালেঞ্জ করছো, তাহলে শুনো আমি কখনো ওর থেকে দূরে যাব না। এটা শুনে ও তো রেগ ওখান থেকে চলে যায়। পরদিন আমরা শাওকে দেখি ও তো দরজার পাশে ওয়েট করছিল যে কখন জিয়া বের হবে আর ওর সাথে ও কোম্পানিতে যাবে। এরপর জিয়া যখনই বের হয় ও তখনই ওকে পিছন থেকে ডাক দেয় আর বলে চলো আমরা একসাথে যাই। কিন্তু জিয়াকে এখানে অন্যরকম লাগছিল, যে দেখে মনে হচ্ছে ও হয়তো ড্রাঙ্ক। ও দৌড়ে এসে শাওকে জড়িয়ে ধরে। ওর মনে হচ্ছিল আজকে ওরা শাওয়ের বিয়ে আর ও ব্রাইড সেজার সামনে এসেছে। ও তো অফিসে এসে ওর খুবই কাছে আসছিল, যেটা দেখে এখানে সবাই তো অবাক যে এদের মধ্যে চলছেটা কি। ওরা জিয়াকে দেখে বলছিল মনে হচ্ছে এ তো ড্রাঙ্ক, কিন্তু সকাল সকাল এটা কিভাবে সম্ভব? এখানে তো জিয়া ওদের সবাইকে থ্যাংক ইউ বলছিল, কারণ ওর মনে হচ্ছিল হয়তো ওরা ওর বিয়েতে কংগ্রাচুলেশন জানাচ্ছে। তাও তো এসব কিছুই বুঝতে পারছিল না যে এখানে হচ্ছেটা কি। জিয়াকে দেখি ও তো অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে হান জলদি ওকে নিয়ে হসপিটালে যায়। তাও তো এসব কিছু বুঝতে পারে না যে জিয়ার সাথে কি হয়েছে আর ও কোথায়। এখানে তো ও অনেক প্যানিক করছিল। তখন লানুকে শান্ত করে আর ওকে নিয়ে হসপিটালে যায় জিয়ার সাথে দেখা করাতে, যেখানে ডক্টর ওদেরকে বলছিল আসলে ওর ফুড পয়জন হয়েছে, ও হয়তো এমন কিছু জিনিস খেয়ে ফেলেছে যার ফলে ওর এই অবস্থা হয়েছে। তাও এটা শুনে অনেক আপসেট হয় আর নিজের উপরে সব দোষ দিতে থাকে। ও বলছিল আমি দেখতে পাই না, এর জন্য বুঝতে পারিনি যে ওর কি হয়েছে। যদি ঠিক সময় ওকে হসপিটালে নিয়ে যেতে পারতাম তাহলে ওর এমন অবস্থা হতো না। যেটা শুনে লানুর উপরে বসে রাগ দেখায়। ও বলছিল তুমি সব সময় সব দোষ নিজের উপরে কেন নাও, এখানে তোমার কোনো দোষ নেই। তখন জিয়ার জ্ঞান ফিরে আসে আর ও শাওয়ের হাতের উপর থেকে ওর হাতটা সরায় আর বলে আপনি মেরিড, প্লিজ এমনটা করবেন না, নিজের ওয়াইফকে ধোকা দিবেন না। যেটা শুনে ও আর লাল দুইটাই তো অবাক আর বলে কি বলছে এসব। এটা শুনে ও ওদেরকে সব কথা বলে। লাল তো এটা শুনে হাসে। ও বলছিল আর ওটা শাওয়ের ওয়াইফটা আমার ওয়াইফ। এরপরও ওখান থেকে চলে যায় যাতে ওরা আলাদাভাবে কথা বলতে পারে। ও যাওয়ার পর শাওকে বলে আমি জানি তুমি ওকে ভালোবাসো, তো শোনো আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি।
আর তোমার জন্যই আমার বাসায় আমি তোমার পাশে রেখেছি। আর জবটাও এখানে তোমার জন্য করছি। ও তো আরো অনেক কথা বলে ওকে। জিয়া এটা শুনে ওকে কিস করে। সেও তো এটা দেখে অবাক। ও বলছিল তুমি আমার গার্লফ্রেন্ড হবে, কিন্তু আমি তো দেখতে পাই না, আর আমি তো তোমাকে প্রোটেক্ট করতে পারি না। ও বলে তার দরকার নেই, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। এরপরও আবার ওকে কিস করে। এরপর আমরা জিয়াকে দেখি ওর গ্র্যান্ডমাকে কল দিয়ে বলছিল আমার বয়ফ্রেন্ড হয়েছে। এটা শুনে উনি তো খুশি হয়। উনি বলছিল যে ওই পাগলটা কে, যে তোমাকে পছন্দ করেছে। আমি যদি কোনো ছেলে হতাম তাহলে কবে তোমাকে রেখে পালাতাম। ও বলে কেন, মজা বন্ধ করো, আমি ওর সাথে তোমার দেখা করতে চাই। উনি বলে না এখন না, পরে, এখন আমি একটু বিজি আছি, পরে তোমাদেরকে ডেকে নিবো। এটা শুনে বলে ঠিক আছে, আর ও কল কেটে দেয়। এদিকে আমরা শাওকে দেখি ও ভয়েস দিচ্ছিল। আর আজকে ওকে লিড করছিল হান। ও তো ইচ্ছা করে ওর ভুলগুলা বের করছিল। এটা দেখে জিয়া ওর কাছে যায় আর ওকে পানি দেয় আর বলে তুমি শান্তভাবে ভয়েস দাও, আমি পাশে আছি। ও তো ঠিক মতোই ভয়েস দিচ্ছিল, কিন্তু হান তারপরও ইচ্ছা করে ওর ভুলটা ধরে, যেটা জিয়াও বুঝতে পারে। তো কিছুক্ষণ পর দেখি ও কাজ করছিল, তখন ওর কাছে হান আসে। ও বলে তুমি এগুলো কেন করছো। ও তখন ওর নকল পা দেখে ফেলে, যেটা দেখে ওর তো খুবই খারাপ লাগে। ও বলছিল এতে তো তোমার অনেক ব্যথা হয়। ও বলে ব্যথা তো হয়, কিন্তু কাজ তো করতেই হবে। এটা শুনে ও আর কিছু বলতে পারে না। জিয়া বলে দেখো এখন আবার তুমি আমার প্রতি দয়া দেখাতে এসো না। আগে যেভাবে কথা বলতে এখনো তেমন ভাবেই বললো, আর না হয় আমারই খারাপ লাগবে। আর এখন আমি অনেক খুশি, কারণ এই পা না থাকার কারণেও আমার কোনো কাজই আটকে থাকে না। তাছাড়া আমি খুব তাড়াতাড়ি বিয়ে করছি। আর তো এটা শুনে অবাক। ও বলছিল কি ওই লোকটা। জিয়া তো এখানে শাওয়ের নাম বলে, যেটা বাইরে থেকেও শুনতে পাই। তখন হান বলে তুমি ওকে কিভাবে বিয়ে করো, ও তো নিজেকেই সামলাতে পারে না, ও তোমাকে কিভাবে সামলাবে। এটা শুনে ও বলে তুমি ওর চোখ নাই এই জন্য এসব বলছো। দেখো এতে আমার কোনো সমস্যা নেই, আমি ওকে ভালোবাসি, এটাই অনেক। তখন শাহ ওখানে আসে আর জিয়াকে বলে চলো আমরা বাসায় যাব। এটা শুনে ও ওর সাথে ওখান থেকে চলে যায়। এটা থেকে হানের তো খুবই জিজ্ঞাসা হয়। এইদিকে ও ওকে বলছিল তুমি আমাদের সব কথা শুনে ফেলেছো। ও বলে তুমি কিভাবে জানলে। জিয়া বলে না, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব রেগে আছো আমার উপরে। এটা শুনে ও বলে ও তো ঠিকই বলেছে, যে নিজেকে সামলাতে পারে না সে তোমাকে কিভাবে সামলাবে। জিয়া বলে তুমি এমন কথা কেন বলছো, আমি তো তোমার চোখ, আর সারা জীবন এভাবেই আমরা একে অপরকে প্রোটেক্ট করে যাব। এটা শুনে ও তো অনেক খুশি হয়। এরপর দেখি ওরা শাওর বাড়িতে আসে, তখন শাওকে কিস করে। এখানে তো ওরা দুজন অনেকটাই কাছে চলে আসে আর ওরা ইন্টিমেট হয়। পরের দিন সকালে দেখি ওর যখন ঘুম ভাঙে, শাওকে জিজ্ঞাসা করে কালকে রাত তোমার কেমন কেটেছে। এটা শুনে ও বলে এসব কি বলছে, তোমার লজ্জা করে না। তো সিন এখানে কাটায়। এরপর আমরা জিয়াকে বাইরে দেখি, তখন ওকে শাও কল দেয়। ও বলছিল তুমি কোথায়। জিয়া বলে আমি কিছু খাবার নিতে বাইরে এসেছি। এটা শুনে ও বলে তুমি আমাকে কেন বলনি। যেটা শুনে ও বলে আরে আমি এখনই আসছি। তখন একটা ছেলে ওর কাছে আসে। ও তো জিয়ার সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে, যেটা ফোন থেকে শাও শুনতে পায়। ও তো এটা শুনে ভয় পেয়ে যায় আর এখানে ওখানে দৌড়াতে থাকে, যার ফলে ও তো অনেকটাই আঘাত পায়। এরপর ও একটা গার্ড নিয়ে জিয়ার কাছে যায় আর ওকে বাঁচিয়ে নেয়। শাও তো এসব কাহিনীতে খুবই আপসেট ছিল, যেটা দেখে জিয়া আবার ওর কাছে আসে আর ওরা আবারও ইন্টিমেট হয়। পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে, তখন ও মেয়েদের কথা শুনতে পায়, যেখানে তারা বলছিল অন্ধ ছেলেকে কেই বা বিয়ে করে, জিয়া তো টাকার জন্য ওর পিছে পড়ে আছে। এটা শুনে ওর তো খুবই খারাপ লাগে আর ও ওখান থেকে চলে যায়। এদিকে শাওকে আমরা লানের সাথে দেখি। ও লানকে বলছিল আমি চোখের সার্জারি করে জিয়াকে একটা সারপ্রাইজ দিতে চাই, কারণ আমি সবসময় ওকে প্রোটেক্ট করতে চাই। এটা শুনে ও তো খুশি হয়ে যায়। ও বলছিল আমি তো এটাই চাইতাম, যে কবে তুমি এই ডিসিশনটা নিবে। এখন তুমি তো কিছু সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। শাও বলে আমি এখন ওকে ফোন দিয়ে বলবো যে আমি কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে যাব, আর তারপরে এসে ওকে সারপ্রাইজ দিব। এরপর ও জিয়াকে কল দেয় আর ওকে সব কথা বলে। সব বলে এখন তুমি কোথায়। ও বলে আমার বাসায়। যেটা শুনে ও বলে না, আমি যতদিন বাইরে থাকবো তুমি আমার বাসায় থাকবে, আর নয় আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হবে। যেটা শুনে ও শাওর সাথে ওর বাসায় আসে। তখন আমরা ওখানে শাওর বাবাকে দেখতে পাই, যেহেতু ওকে দেখি উল্টাপাল্টা কথা বলছিল। এটা শুনে মেয়ের আঙ্কেল ওনাকে আটকায় আর ওদেরকে ভিতরে যেতে বলে। শাওর তো এটা শুনে খুবই খারাপ লাগে। পরের দিন ওর বাবা জিয়ার কোম্পানির সামনে যায়, যেখানে ও জব করে। উনি তো ওখানে হানকে দেখতে পায়, যাকে পেয়ে উনি জিয়ার কথা ওকে জিজ্ঞাসা করে। হান তো এখানে ইচ্ছা করে করে জিয়ার নামে মিথ্যা মিথ্যা কথা বলে যে ও তো খুবই খারাপ একটা মেয়ে আর ও লোভী, এজন্যই ও তো আপনার ছেলের পিছে পড়ে আছে। এটা শুনে উনি তো খুবই রেগে যায়। এরপর উনি জিয়ার সাথে দেখা করে। এখানে তো উনি জিয়াকে ইচ্ছা মতো অপমান করে আর ওখান থেকে চলে যায়। এটা শুনে ওর তো খুবই খারাপ লাগে। তখন ওকে শাও কল দেয়। আমরা দেখি ওর তো সার্জারি হয়ে গেছে। ও বলছিল আমার তোমার থেকে দূরে থাকতে খুবই খারাপ লাগছে, আমি খুব জলদি তোমার কাছে আসছি। যেটা শুনে ও বলে হ্যাঁ আমি তোমাকে খুব মিস করছি।
তাড়াতাড়ি এসে পড়ো, আমি তোমার জন্য ওয়েট করছি। এমন সময় ওকে ওর গ্র্যান্ডমা কল দেয়, কিন্তু গ্র্যান্ডমার কথার জায়গায় অন্য কেউ ওর সাথে কথা বলছিল। উনি বলে যে তোমার গ্র্যান্ডমার অবস্থা খুবই খারাপ, জলদি হসপিটালে আসো। এটা শুনে ও তো তাড়াতাড়ি হসপিটালে যায়। এখানে আমরা একটা মহিলাকে হসপিটালে দেখি যে ওর গ্র্যান্ডমাকে হসপিটালে এনেছিল, কিন্তু টাকার জন্য ওনার সবকিছু বিক্রি করে দিতে হয়েছে। এটা শুনে উনি ওকে থ্যাঙ্কস বলে যে ঠিক টাইমে ওর গ্র্যান্ডমাকে হসপিটালে আনার জন্য। এদিকে আমরা শাওকে দেখি ও তো এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে আর ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িতেও আসে। তখন জিওকে কল দেয়। ও বলছিল আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, তোমার মতো অন্ধ মানুষের সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। যে নিজেকেই বাঁচাতে পারে না সে আমাকে কিভাবে বাঁচাবে। এগুলো শুনে শাও তো অবাক। ও বলছিল তুমি এসব কি বলছো, কিন্তু এতক্ষণে জিয়া কলটা কেটে দেয়। ও তো এখানে অনেক কান্না করছিল। এই দেখে শাওটা বিশ্বাসই ছিল না জিয়ার কথা। ও তো ওর ব্যাপারে খোঁজ নেয়, তখন ও জানতে পারে জিয়া এসব ইচ্ছে করে করেছে, কারণ এখন ওর কাছে কোনো বাড়ি আর টাকা পয়সা কিছু নেই। ও কারো উপরে বোঝা হয়ে থাকতে চায় না। ও বলছিল এখন আমি চুপি চুপি ওর হেল্প করব। এরপরও লানকে কল দিয়ে বলে যাতে ও জিয়াকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়। এইদিকে হানুর কাছে আসে। ও বলছিল তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে আমি তোমার গ্র্যান্ডমার অনেক ভালো জায়গায় চিকিৎসা করাবো। ও বলে না, তুমি এখান থেকে চলে যাও, এটা আমার ব্যাপার, আমি সামনে নিব। হান তো ওর কথা শুনে না আর এখানে ওর উপরে খুবই চিল্লাচিল্লি করছিল। এটা দেখে সা ওখানে আসে আর ওকে একটা কিক মারে। এটা দেখে জিয়া তো অবাক। ও বলছিল তোমার চোখ ঠিক হয়ে গেছে। চাও বলে হ্যাঁ। এটা শুনে ও তো খুবই খুশি হয়, কিন্তু ও তারপর ওখানে একটা ছেলের কাছে যায় আর ওর হাত ধরে বলে এটা আমার বয়ফ্রেন্ড। যেটা শুনে এই ছেলেটাও তো অবাক। জিয়া বলে তোমরা দুইটাই এখান থেকে চলে যাও, আমি এর সাথে খুশি থাকতে চাই, প্লিজ তোমরা আমার লাইফে ইন্টারফেয়ার করো না। তা বলে তুমি সব কেন করছো, তুমি যাকে 5 বছর ধরে ভালোবাসো ওই ছেলেটা আমি। তুমি তো 5 বছর আগে আমাকে কথা দিয়েছিলে যে সব সময় তুমি আমার সাথে থাকবে, তাহলে এখন এগুলো কেন করছো। জিয়া তো এটা শুনে খুশি হয় যে শাওই ওই ছেলেটা। ও তো কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। তো কিছুদিন পর দেখি জিয়ার গ্র্যান্ডমার সাথে সব দেখা করতে আসে। ও বলে আমি জিয়ার বয়ফ্রেন্ড, কিন্তু আমি জানি না ওর কি হয়েছে, ও আমার সাথে ব্রেকআপ করতে চায়। এজন্য আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আমি আগেও আপনার সাথে দেখা করতে চাইতাম, কিন্তু আপনি নাকি মানা করেছিলেন। আমি ওকে খুব ভালোবাসি, প্লিজ ওকে একটু বোঝান। তখন গ্র্যান্ডমা হাত দিয়ে কিছু একটা ইশারা করে। ওখানে একটা বক্স ছিল আর ওটার ভিতরে অনেক কাগজ ছিল, যেটা দেখে ও তো একেবারে অবাক হয়ে যায় আর ও তাড়াতাড়ি গ্র্যান্ডমাকে নিয়ে হসপিটালে যায়। এরপর জিয়া এটা শোনা মাত্রই তাড়াতাড়ি হসপিটালে আসে আর বলে গ্র্যান্ডমা এখন কেমন আছে। তখন মেড আঙ্কেল ওকে সব সত্যিটা বলে, যেটা শুনে ও তো ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন ওর জ্ঞান ফিরে ওই শাহকে বলে আমার গ্র্যান্ডমা কি ঠিক হবে না। ও বলে দেখো আমার কথা বোঝার ট্রাই করো, তোমার গ্র্যান্ডমার ব্রেন ক্যান্সার হয়েছে আর এটা এখন লাস্ট স্টেজে আছে। এই উনি প্রথমে কাউকে এই কথাটা জানায়নি, কিন্তু এখন ওনার চিকিৎসা শুরু হয়ে গেছে, তারপরও ওনার বাঁচার চান্স মোটেও নেই। এই সত্যিটা তোমাকে মেনে নিতেই হবে। এটা শুনে ও তো ওকে জড়িয়ে ধরে অনেক কান্না করে, কারণ এই জ্ঞানমাই ওকে ছোট থেকে মানুষ করেছে। এছাড়া ওরা এই পৃথিবীতে কেউ নাই। শাহ বলে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি, কখনো ছেড়ে যাব না, প্লিজ তুমি কান্না করো না। এরপর ও তোকে কিস করে আর ওকে জড়িয়ে ধরে। তখন ওদের কাছে মেড আঙ্কেল আসে আর বলে ওনার কাছে আর বেশি সময় নাই আর ওনার লাস্ট একটা ইচ্ছা, উনি তোমাদের বিয়ে নিজের চোখে দেখে যেতে চায়। এটা শুনে জিয়া বলে সত্যি তুমি ওকে বিয়ে করবে। ও বলে হ্যাঁ, আর এটা আজই। এরপর ওদের খুবই ধুমধাম করে বিয়ে হয়, যেখানে ওর গ্র্যান্ডমা আর ওরা অনেক এনজয় করে। রাতে ওরা যখন বাসায় আসে তখন ওদের কাছে হসপিটাল থেকে ফোন আসে যে গ্র্যান্ডমা আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। এটা শোনা মাত্রই ওরা জলদি হসপিটালে আসে। ওরা আসার পরেই গ্র্যান্ডমা মারা যায়। এটা দেখে জিয়া তো অনেক কান্না করে, কিন্তু শাওকে সামলাই। তো সিন এখানেই কাটায়। এরপর আমরা ওদেরকে দেখি শাও তো ওকে নিয়ে একটা জায়গায় ঘুরতে আসে যাতে ওর মনটা একটু ঠিক হয়। এখানে শাওকে একটা চিঠি দেয়, যেটা গ্র্যান্ডমা ওর জন্য লিখে গেছিল। উনি বলছিল আমি অনেক খুশি যে তুমি আমার নাতনি, তুমি ছোটবেলা থেকেই অনেক কিছু সাফার করেছো, এর জন্য সরি, কিন্তু আমি তোমাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। আগে ভাবতাম আমি ছাড়া হয়তো তোমার এই পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু না, এখন একজন আছে যে আমি না থাকলেও তোমাকে অনেক ভালো রাখবে, তুমি ওর সাথে আজীবন খুশি থাকবে। আর একটা কথা, তুমি আমার লাস্ট উইশ পূরণ করেছো, আমি অনেক খুশি। এখন আরেকটা ইচ্ছা, তোমরা জলদি আমাকে একটা গ্র্যান্ডচাইল্ড উপহার দাও, তাহলে আমি আরো খুশি হয়ে যাব। জিয়া তো এইসব পরে ইমোশনাল হয়ে যায়। এইটা দেখে শাওকে বোঝায় আর বলে চলো আমরা গ্র্যান্ডমার দ্বিতীয় উইশ পূরণ করি। আর এখানেই এই ড্রামাটার এন্ডিং হয়।